আবার সকাল, নিঝুম রাত, বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝির ডাক আর মাঝে মাঝে শিয়ালের ডাক, আর সেই সঙ্গে জ্যাঠামশাইদের কুকুরের ডাক ছাড়া কোনো ডাক মুক্তা আর তার ছোট বোন মন্দিরার কানে আসছে না। দাবায় একখানা কেরোসিনের ল্যাম্প জ্বলছে, আর ঘরের মধ্যে একখানা কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে রেখেছে তারা। ছোট একটি মাটির খড়ের ছাউনি, মাটির বেড়া দেওয়া ঘর, ঘরের সামনে ছোট্ট একটি দাবা, দাবার একপাশে একটি মাটির উনুন, সেখানে রান্না হয় আর একপাশে খাওয়া হতো। তারপর কোনো মতে 3 মায়ে পোয়ে ছোট ঘরটার মধ্যে রাত কাটাত। তাদের এমনই কপাল, এই বয়সে মা বাবা দুজনকেই হারালো। মন্দিরা তখন 1 বছর, আর মুক্তার বয়স তখন ছিল 6 বছর। তখন তারা তাদের বাবাকে হারিয়েছে যক্ষা রোগের কারণে। কোনো মতে মুক্তা আর মন্দিরার মা আশা মেয়ে দুটোকে নিয়ে হাজার অভাবের মধ্যে দিয়ে কোনো মতে দিন পার করত। কিন্তু তার শরীরেও এমন মরণব্যাধি ব্রেন টিউমার জড়ো হলো যে তাকে এ পৃথিবীর মায়া সন্তানদের মায়া ত্যাগ করে এ পৃথিবী চিরবিদায় নিতে হলো। বছর খানেক আগে হঠাৎ একদিন আশা মাথা ঘুরে পড়ে যায় উঠোনে। ডাক্তারখানায় গেলে ডাক্তার বাবুরা আশাকে টুকটাক ওষুধ দেন, কিন্তু তাতে আশার রোগ সারে না। এদিকে রোগ বেড়েই চলেছে, মাথার মধ্যে যন্ত্রণা হয়, কিছু খেতে পারে না আশা, ভালো ডাক্তার দেখাবে সেটাও পেরে ওঠে না আশা। সংসারে একটা রোজগার নেই, বিঘেখানেক জল জমি আর কাটা 5 বাস্তু ছাড়া তার ইনকামের কোনো রাস্তা নেই। বিঘেখানেক জমির আর কটা ধান, কোনো মতে সারা বছরের খোরাকিটা টেনে টুনে হয়। অন্যের জমিতে জন খেটে যাই হোক টুকটাক টাকা পয়সা পায়, তাই দিয়ে মেয়েদের পড়াশোনার খরচ, সংসার খরচ চালায়। কিন্তু ইদানিং সে আর কোনো কাজকর্ম করতে পারে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। বড় মেয়ে মুক্তার বয়স 14 বছর, ছোট মেয়ে মন্দিরার বয়স 9 বছর। তারা এখন পড়াশোনা করছে, তাদের একটা খরচ আছে। তাছাড়া সংসার খরচ তো আছেই, সঙ্গে টুকটাক অসুখ বিসুখের খরচ। তাই নিজের রোগের চিন্তাটা ধামাচাপা দিয়ে রাখল আশা। কিন্তু কতদিন আর সে রোগ ধামাচাপা দিয়ে রাখবে? শেষে সহ্য করতে না পেরে বড় ডাক্তারখানা গেল। কিন্তু তখন ডাক্তারবাবুদের হাতের বাইরে চিকিৎসা। ডাক্তারবাবুরা বললেন, আপনার মাথার ব্রেন টিউমার হয়েছে, 7 লাখ টাকা লাগবে অপারেশন করতে। তবে হ্যাঁ, অপারেশন করলে অপারেশন সাকসেসফুল হবে কি না সেটা আমরা কথা দিতে পারবো না। হতে পারে আপনি অপারেশন টেবিলে মারা যেতে পারেন, আবার সুস্থও হতে পারেন। আশা ভেবেছিল বিঘেখানেক জমিটা বিক্রি করে দিয়ে নিজের চিকিৎসা করাবে, কিন্তু তাতে যদি না সুস্থ হই তখন জমিও যাবে, আমিও যাব। তার থেকে জমিটা থাক, অন্তত বাচ্চাদের ভবিষ্যতের জন্য। তাছাড়া জমি বিক্রি করলে কতই বা টাকা হবে, 2 লাখ টাকা। অপারেশনের খরচ 7 লক্ষ টাকা। এই ভেবে আশা আর চিকিৎসা করালো না। একবার ভেবেছিল ভাইদের কাছে গিয়ে বলবে, 4টে ভাই, বেশ অবস্থা অন্য তাদের। কিন্তু পরক্ষণে আবার ভাবল, এমনি ভাইরা উকি মেরে দেখতে আসে না মরে গেছি না বেঁচে আছি, আর তাদের কাছে টাকা চাইতে গেলে তারা আমার টাকা দেবে? কশ্চিনকালে নয়। আর দয়া করে যদিও বা দেয় 20-10 হাজার, সে টাকা হোমিও লাগবে না, যোগ দিয়েও লাগবে না, না কারো কাছে হাত পাতব না। মরে তো যাব, কিন্তু আত্মসম্মানটা নিয়ে মরি। বছর ঘুরতে না ঘুরতেই মৃত্যুর মুখে ঢলে পড়ল আশা। স্তব্ধ হয়ে গেল সব। পিতৃমাতৃ হারা হলো মেয়ে দুটো। আপন বলতে আর কেউ রইল না তাদের এ পৃথিবীতে। যে সন্তানদের বাবা মা নেই তাদের কেউ নেই, অবশ্য এই দুদিনে তা তারা দুজন অনুভব করল। কাকা কাকিমা তাদের 2 ছেলে মেয়ে, জ্যাঠামশাই জেঠিমা তাদের 3 ছেলে মেয়ে। আজ বিকাল থেকে তারা কেউ মুক্তা আর মন্দিরার ঘরের কাছে আসছে না। অবশ্য তারও একটা কারণ আছে। কাকা আর জ্যাঠামশাইয়ের সিদ্ধান্ত, মুক্তার মায়ের শ্রাদ্ধের পরের দিন মুক্তাকে বিয়ে দিয়ে দেবেন, আর মুক্তার ছোট বোন মন্দিরা থাকবে কাকা আর জেঠামশাইয়ের বাড়িতে। তবে হ্যাঁ, তার বিনিময়ে মুক্তাদের যে 1 বিঘে জমি আর বাস্তুখানা আছে তা 2 কাকা জ্যাঠামশাইয়ের মধ্যে সমান ভাগ হবে। তারা কথা দিলেন যে মন্দিরার পড়াশোনার খরচ তারা চালাবেন, এতে মুক্তার মামারা রাজি। কিন্তু পাত্র কে? হঠাৎ করে পাত্র কোথায় পাওয়া যাবে? তাছাড়া মা মরা মেয়ে যার তার হাতে তুলে দিলে তো আর হয় না। কোনো মাতালের হাতে পড়লে মেয়েটার জীবন নষ্ট। আমাদেরই কি ঠিকঠাক দেখে শুনে একটা পাত্রীর হাতে মেয়েটাকে তুলে দিতে হবে? মুক্তার ছোট কাকা বললেন, আমার বড় শালার মেজো ছেলে আছে, বিবাহযোগ্য। এর আগে বহুবার সে এখানে এসেছে, ছেলেকে সবাই জানে চেনে, সুতরাং অপছন্দ হওয়ার কোনো কথা নয়। অবশ্যই এর আগে মুক্তার মা যখন অসুস্থ ছিল তখন মুক্তার কাকা এই পাত্রের জন্য মুক্তার মার কাছে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মুক্তার মা বলেছিল, আমার মেয়ে এখন পড়াশোনা করবে, ওর বিয়ে দেব না। তাছাড়া ওর 14 বছর বয়স, বাচ্চা মেয়ে, এই বছর কি বিয়ে দেব? ও কি বোঝে, কি জানে? ওর এখন খেলার বয়স।
সেদিন বৌদির কথায় মুক্তার কাকার একটু রাগ হয়েছিল, কিন্তু মুখে কিছু বলেননি তিনি। হাতের কাছে জানাশোনা পাত্র আছে, এতে মুক্তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই। তারা মনে করেন এর থেকে ভালো প্রস্তাব আর হতে পারে না। মা মরা বড় মেয়ে, কোথায় যাবে কোথায় থাকবে, চারিদিকে হায়নার দল মতো পেতে আছে, শেল কুকুরের মতো ছিঁড়ে খাবে, তার থেকে পরের বাড়িতে পাঠিয়ে দেওয়াই ভালো, নিরাপদ। কিন্তু সমস্যা হলো মুক্তা যখন বলল আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব, আর আমি আমার ছোট বোনকে দেখব। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুক্তার এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষেপে গেলেন। তারা বললেন, মেয়ে যা বলবে তাই, মা নেই বাবা নেই, কিভাবে লেখাপড়া শিখবে? তাছাড়া খারাপ মানুষের অভাব দেশে নেই, দিনকাল খুব খারাপ, না জানি কোনো বিপদ আসে, বড় মেয়ে বাড়ি রাখা কি চারটিখানি রিক্স? কিছু একটা হয়ে গেলে যত দোষ এসে ঘাড়ে পড়বে কাকা কাকিমা জেঠামশাই জেঠিমার উপর। জ্যাঠামশাই সাফ জানিয়ে দিলেন, মুক্তার মামাদের কাছে বড় মেয়ে বাড়িতে থাকলে আমরা দেখতে পারব না, ওর ভাবনা ও নিজেই ভাববে। এক মাসি ছাড়া তাদের পাশে আর কেউ নেই। অসহায় অবস্থা তাদের এখন, কি করবে তারা ভেবে পেল না। এদিকে 13 দিন বাদে শ্রাদ্ধ, তার আয়োজন কিভাবে হবে ওইটুকু বয়সেই দুই বোনের মাথায় সেই ভাবনাও চেপেছে। মাসি ভরসা দিয়ে বললেন, মুক্তা আর মন্দিরাকে শ্রাদ্ধ নিয়ে তোদের ভাবতে হবে না, আত্মীয় স্বজন নিয়ন্ত্রণও না করে ছোট করে যাতে কাজটা সম্পন্ন হয় সেদিকে আমি দেখব। অনেকটা নিশ্চিন্ত মুক্তা মাসির কথা শুনে। মুক্তাদের সাহায্য করার জন্য মুক্তার মাসির উপরেও কম ঝড় গেল না। নানান জনের নানান রকম কটূক্তি কথাবার্তা তাকে শুনতে হলো, কিন্তু এসব কিছু গ্রাহ্য না করে মুক্তার মাসি মুক্তাদের পাশে রয়ে গেলেন। দুদিন বাড়িতে আত্মীয় স্বজন ছিল, কিন্তু আজ আর কেউ নেই। আজ তারা দুই বোন, খুব ভয় করছে তাদের। মায়ের মুখটা শুধু ভেসে উঠছে তাদের চোখের সামনে। মরার সময় মা কি কষ্টটা না পাচ্ছিল। রাতে মা মাথায় না হাত বুলিয়ে দিলে দুই ভাই বোনের ঘুম হতো না। মা কত গল্প বলতো, মা স্বপ্ন দেখাতো, আমার যতই কষ্ট হোক তোদের অনেক দূর পর্যন্ত লেখাপড়া শেখাবো, তোরা মানুষের মতো মানুষ হবি, অনেক অনেক বড় হবি তোরা। ডুকরে কেঁদে উঠে মুক্তা বলে, কোথায় গেলে তুমি মা? তুমি ছাড়া আমরা যে বড় অসহায়, তুমি ছাড়া আমাদের জীবন এগিয়ে চলছে না, তুমি ফিরে এসো মা। দিদির কান্না দেখে ছোট বোনও ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে দিদিকে বলে দিবি আমি মায়ের কাছে যাব। বোনের আর্তনাদ দেখে মুক্তা চোখের জল চোখেই রেখে বোনকে সান্ত্বনা দেয়, আমি তো আছি বোন, আমি তোর পাশে আছি, কিচ্ছু হবে না আমাদের। কিন্তু শিশু মন কি বোঝে, অবিরত সে কেঁদেই চলেছে। দুজনের খুব ভয় করছে, দুজন দুজনকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে, তাদের কাছে কেউ নেই। কান্না গলায় মন্দিরা বলল, দিদি আমার খুব ভয় করছে। মুক্তারও খুব ভয় করছে, কিন্তু সে বোনকে সাহস দিয়ে বলল, কিসের ভয় বোন, আমি তো তোর কাছে আছি। চোখে ভয়ের দৃষ্টি নিয়ে মন্দিরা বলে, আমার যেন মনে হচ্ছে কে যেন উঠোনে হাঁটছে। সেটাও মুক্তার মনে হচ্ছে, কিন্তু সে বোনকে বলল, ধুর বাইরে কেউ নেই, হালকা বাতাস হচ্ছে তো তাই ওরকম শব্দ হচ্ছে। না রে দিদি, আমার মনে হচ্ছে কে উঠোনে হাঁটছে, তুই একটু ঘুমানোর চেষ্টা কর না বোন। দিদির কোলের ওপর মাথা দিয়ে মন্দিরা বলে, ঘুম যে আসছে না দিদি, চোখ বন্ধ করে চুপ করে থাক, দেখবি ঘুম এসে যাবে। তুই ঘুমাবি না দিদি? হ্যাঁ আমি ঘুমাবো, তুই আগে ঘুমা তারপর আমি ঘুমাবো। কিছুক্ষণ পর মাথা তুলে বলল, দিদি দাবার দরজাখানা বন্ধ করেছিলিস? হ্যাঁ বন্ধ করেছি। তোর ভয়ের কিছু নেই, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। কথাটা বলে মুক্তা মনে মনে ভাবল, ও দরজা বন্ধ করা যা আর না বন্ধ করায় তাই। বাঁশ গাছের কঞ্চি দিয়ে দরজা তৈরি করা, তার উপরে দরজা দড়ি দিয়ে বাঁধা, ও দরজা থাকা যায় আর না থাকা তাই। আশেপাশে বাঁশঝাড়ের মধ্যে থেকে শিয়ালের হুক্কাহুয়া খুব শোনা যাচ্ছে। জেঠিমাদের বাড়ির কুকুরটা ভীষণ চিৎকার করছে আজ। কই মা যখন বেঁচে ছিল তখন তো কুকুরটা এত ডাকত না, তাহলে আজ কেন ডাকছে? তবে কি উঠোনে কেউ এসেছে? বাইরের লোক দেখলেই কুকুরটা ভীষণ চিৎকার চেঁচামেচি করে, বুকের মধ্যে ভয় গুড়গুড় করছে। কাঁদতে কাঁদতে মায়ের উদ্দেশ্যে করে বলল, কেন মা এভাবে ফেলে চলে গেলে? আমাদের যে ভয় করছে, তোমার ছাড়া আমরা বাঁচতে পারবো না। প্রচণ্ড খিদে পেয়েছে মুক্তার আর মন্দিরার। সেই দুপুরে এক মুঠো মালসার আতপ চালের আলু সিদ্ধ ভাত খেয়েছে তারা। কাকিমা জেঠিমারা বলেছে আর সারা দিন রাত কিছু খাওয়া যাবে না, এবার সেই কাল এতক্ষণে আবার মাইশার ভাত খেতে হবে। এমনটা 13 দিন করতে হবে, এটা নিয়ম। এইভাবে কি না খেয়ে থাকা যায়? মা থাকলে এমনটা কোনোদিন হতো না। মা আমাদের না খাইয়ে ঘুমাতে দিত না কোনোদিন। কোনো কারণে
বোন সন্ধেবেলা যদি ঘুমিয়ে পড়ত, মা তাকে জোর করে তুলে গালে তুলে ভাত খাইয়ে দিত। মায়ের ছোট ছোট কত স্মৃতি তার মনে ভেসে উঠল। একদিন সকালে মা সংসারের সব কাজ গুছিয়ে রেখে দিয়ে অন্যের জোনখাটা কাজে গিয়েছিল। যাবার সময় বলেছিল, তুই বই পড়ে উঠে দুটো সিদ্ধ ভাত বসিয়ে দিবি। ভাত হলে আমার জন্য কেটলিতে করে মাঠে দিয়ে আসিস, রান্না করতে গেলে আমার দেরি হয়ে যাবে, নিয়ে যাবি, আমি মুখার্জিদের জমিতে ধান রুইব, ওখানে আমি। বইয়ের ভিতর মুখ গুজে মুক্তা বলল, আমি পারবো না, তুমি কাল পান্ত করনি কেন? মেয়ের কথা শুনে মুক্তার মা বলল, কাল যে চাল ছিল না, অল্প ভাত ছিল রাত্রে, তুই আর তোর বোন খেয়েছিস। এই তো এক্ষুনি তোর জেঠিমার কাছ থেকে 2 গ্লাস চাল ধার করে নিয়ে এলাম। এই চালটা তো তুমি কালকে আনতে পারতে মা। হ্যাঁ, আনতে পারতাম, ভাবলাম রাতটা যে করেই হোক পার হয়ে যাবে, কাল খেয়ে নিলে তো খাওয়া হয়ে যাবে, আজকে কি হবে? বিরক্ত হয়ে মুক্তা বলল, আচ্ছা ঠিক আছে, রান্না করে নিয়ে যাব, মনে করে যাস কিন্তু মা, আমি কাল থেকে না খেয়ে আছি, শরীরটাও ভালো নয়, কাজে না গেলে নয়, তাই যাচ্ছি, বলে মুক্তার মা কাজে চলে যায়। কিন্তু সেদিন মুক্তা রান্নাই করেনি। বই পড়ে উঠে 2 বোন স্কুলে চলে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে দেখে মা অসুস্থ হয়ে গিয়েছে, সারাদিন না খেয়ে কাজ করে। মায়ের শরীর খারাপ দেখে মুক্তা আর মন্দিরার কি কান্না মাকে জড়িয়ে ধরে। মুক্তা বুঝল তার ভুলের জন্য আজকে মার শরীর খারাপ, কিন্তু মা তাতে কিছু বলল না। উল্টে মেয়েরা না খেয়ে স্কুলে গিয়েছে, তাই দেখে মুক্তার মা চিন্তা করছে। বলল, আমি আর এমন ভুল করব না, তোদের কত কষ্ট হয়েছে, না খেয়ে স্কুলে গিয়েছিস, এবার থেকে যেখানেই যাই তোদের জন্য রান্না করে গুছিয়ে রেখে তারপরে যাব। মুক্তা মন্দিরাকে বুকে জড়িয়ে ধরে, সে কি কান্না মুক্তার মার। 3 মায়েপোর কাণ্ড দেখে প্রতিবেশী এক ঠাকুমা বলে, অত বড় মেয়েকে বেশি আদর দিশনে, বউ লেখাপড়া শিখছে, মেয়ে শিখুক, কিন্তু তার সঙ্গে কাজবাজ তো শিখতে হবে, এত বড় মেয়ে হয়েছে, 2 দিন বাদে পরের বাড়ি গিয়ে কি করবে? রান্না বান্না করতে না জানলে তোকে তো কথা শোনাবে, ও যথেষ্ট বড় হয়েছে, ওর বয়সে আমাদের মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, পরের বাড়ির কথা যদি না শুনতে চাস তাহলে লেখাপড়া না শিখিয়ে কাজ শেখা। মুক্তার মা খুশাশুড়ির কথা শুনে বলল, শিখবে কাকিমা শিখবে, আমি যে কটা দিন বেঁচে আছি করে খাওয়াই, তারপর আমি মরে গেলে ওরা করে খাবে। সেদিনের পর মুক্তা বেশি কাজ না পারলেও মায়ের হাতে টুকটাক কাজ সে করত। সেদিনের মায়ের সে কথা মনে পড়ল। কেন মা, তুমি সেদিন বলেছিলে মরে গেলে আমরা করে খাবো, কেন মরার কথা বলেছিলে? ছোট বোনটার খুব খিদে পেয়েছে, কেমন যেন খিদেও নেতিয়ে পড়েছে সে। ছোট বোনটা বারবার জল খাচ্ছে, কিন্তু ভাতের খিদে জলে নিবারণ হয়। শেষে সহ্য করতে না পেরে বলল, দিদি আমার খুব খিদে পেয়েছে, চাল আর আলু ছাড়া ঘরে কিচ্ছু নেই যে বোনকে খেতে দেবে, মুড়ি বিস্কুট দুটো থাকলে না হয় খেতে দিত, তাও নেই। ভাবল রাত্রে 2টো ভাত বাসাবো, কিন্তু জেঠিমা বলেছে আজ আর ভাত খেতে নেই, তাহলে কি করব? মুক্তা ভাবতে লাগলো। মুক্তা দেখল পেটে হাত দিয়ে মন্দিরা ছটফট করছে না। যাই হোক, আমাকে 2টো সিদ্ধ চালের ভাত উনুনে বসাতেই হবে, তা না হলে বোনের কিছু একটা বিপদ হতে পারে। একেবারে খিদে সহ্য করতে পারে না, কিন্তু রান্না করতে গেলে বাইরে বেরোতে হবে। এমনিতেই ঘরের ভিতরে ভয় লাগছে, তার উপর বাইরে ঘাটে যেতে হবে চাল ধুইতে। চিন্তায় অস্থির হয়ে উঠল সে, ভুলে গেল সব কথা। চিন্তা শুরু হলো বোনকে নিয়ে। না খেয়ে আমার বোন যে মরে যাবে। মুক্তা ডাকলো, বোনে বোন ওঠো না একটু, ঘাটে চাল ধুইতে যাব। কিন্তু মন্দিরা কোনো সাড়া দিল না। এবার মুক্তা ভয় পেয়ে গেল, বোনের কিছু একটা হবে না তো। না, যে করেই হোক আমাকে ঘাটে চাল ধুয়ে এনে রান্না বসাতেই হবে, ওকে নিয়ে এবার আমার বাঁচার লড়াই। এই ভেবে রান্নার হাঁড়িখানা নিয়ে মেটে কলসি থেকে 2 গ্লাস চাল বার করে হাঁড়িতে নিয়ে তাতে 2টো আলু ফেলে নিল। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। একদম ঘুটঘুটে অন্ধকার, দাবা ল্যাম্পটা হাতে নিয়ে উঠোনে নামল। পুকুর বেশ কিছুটা দূরে। উঠোনে দাঁড়িয়ে মুক্তা ভাবতে লাগলো, পুকুরে কিভাবে যাব, খুব ভয় করছে যে। মনে মনে ভাবল, জেঠিমা কাকিমাকে একবার ডাকবো না ডাকবো না, ওরা যদি এসে আমাকে রান্না বসাতে না দেয়, বোনকে না খেতে দেয়, তখন কি হবে? ওরা বলেছে কালকে দুপুরে ছাড়া আর খাওয়া যাবে না, এটাই নাকি নিয়ম। আমার মা একদম এসব নিয়ম কানুন পছন্দ করত না, আর আমাদের এসব নিয়ম মানতে বারণ করত। না, ওদের এই নিয়ম আমি মানি না, আগে আমার বোনকে বাঁচাতে হবে, আমাকে একা ঘাটে যেতেই হবে। এই ভেবে ডান হাতে চালের হাঁড়ি আর বাম হাতে ল্যাম্পটা মাথার ওপর উঁচু করে নিয়ে আস্তে আস্তে পুকুর ঘাটের দিকে এগিয়ে গেল সে। জেঠিমাদের কুকুরটা এবার মুক্তাদের উঠোনে চলে এলো। মুক্তাকে দেখে 2-1 দেখে চুপ করে গেল। ডাকছে। কুকুরটাকে দেখে মুক্তার একটু সাহস হলো।
অচেনা কোনো মানুষকে দেখলে লালু ভীষণ চিৎকার চেঁচামেচি করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। পুকুরের পাড়ে বাঁশঝাড়ের ভিতর থেকে শিয়ালের হুক্কাহুয়া শোনা যাচ্ছে খুব। মুক্তা এদিক ওদিক তাকিয়ে ভাবে সর্বনাশ, শিয়াল যদি এসে গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে তখন। তাড়াতাড়ি হাত চালিয়ে চালঘাটে থেকে ডাঙায় উঠে পড়ল। এমন সময় হালকা বাতাসে ল্যাম্পটা গেল লিভে। তড়িঘড়ি মুক্তা চালের হাঁড়িটা নিয়ে দাবায় উঠল, দরজাখানা বন্ধ করে ল্যাম্পটা ধরিয়ে উনুন ধরিয়ে দিল। বেশ কিছুক্ষণের মধ্যে আলু সিদ্ধ ভাত হয়ে গেল। অনেক কষ্ট করে বোনকে ডেকে কোনো মতে তার গালে তুলে ভাত খাইয়ে দিল, আর নিজেও খেল। বেঁচে থাকা যে কি যন্ত্রণার তা বুঝতে পারছে মুক্তা। সারা রাত মুক্তার ঘুম হল না। সে বুঝল, মা যখন আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের দুই বোনের এভাবে বাঁচতে হবে, নচেত আমি আর আমার বোন বাঁচতে পারব না। জীবন অনেক কঠিন, অনেক যন্ত্রণার, তবে এই কঠিন জীবন যন্ত্রণা জীবনকে উপেক্ষা করে, ভয়কে জয় করে। আমরা দুই বোন এই পৃথিবীতে বেঁচে থাকব। বাঁচতে যে আমাদেরকে হবেই, যেভাবে হোক।